ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত স্নোভা। কাঁচামালের চড়া শুল্ক, বিদ্যুৎ ও গ্যাস সংকট সহ নানামুখী সমস্যায় জর্জরিত রপ্তানিমুখী শিল্প। এতে করে তৈরি পোশাক ছাড়াও সম্ভাবনাময় বিকল্প রপ্তানি খাতগুলো পড়েছে বেশি বিপাকে। সংকটময় অর্থনীতি উত্তরণে যখন উৎপাদনমুখী শিল্পকে সহায়তা দেওয়া দরকার, তখন উদ্যোক্তাদের অভিযোগ সরকারের সাড়া মিলছে না কোনো মহল থেকে। এমন অবস্থায় শঙ্কা তৈরি হয়েছে আগামীতে রপ্তানি আয় কমে যাওয়ারও শঙ্কা রয়েছে। রপ্তানিমুখী শিল্পের সংকট নিয়ে আজ আমাদের আলোচনা। সংকটে জর্জরিত শিল্প, রপ্তানি খাত। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং আছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জনাব মামুনুর রশিদ, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাচ্ছি। আমরা তো নানামুখী সংকটের কথা শুনছিলাম, গ্যাস সংকটের কথা শুনেছি, এছাড়াও শুল্ক বেড়ে যাওয়ার একটি প্রবণতা, সেটাও আমরা দেখেছি। আপনি সিরামিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন অনেক বছর ধরে। ঠিক এই মুহূর্তে গত 6 মাসের কথাই যদি আমরা বলি বা তার কিছু আগের কথা যদি বলি, কি ধরনের সংকট আপনারা মোকাবেলা করছেন? ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং সুন্দর কোয়েশ্চেন করার জন্য। যেহেতু সিরামিক্স ইন্ডাস্ট্রি নিয়েই কথা হচ্ছে, তো আমি সিরামিক্স ইন্ডাস্ট্রি একটু কিছু হাইলাইট আপনাকে দিতে চাই। সেখানে আমরা প্রায় 80টা কোম্পানি লোকালি সিরামিক্স টাইলস, তারপর টেবিল ওয়্যার এবং ওয়্যার প্রোডাকশন করে যাচ্ছি, যেখানে এই সেক্টরে আমাদের প্রায় 18,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট এবং লোকাল মার্কেটে আমরা প্রায় 85% মার্কেট শেয়ার প্লে করতেছি, যেখানে প্রায় 8,000 crore টাকার মতো লোকাল মার্কেট, এক্সপোর্ট প্রায় 500 crore টাকা। আমরা যদি প্রতি বছর যে গ্যাস নিয়ে আপনি কথা বললেন, সেই গ্যাসের আমরা প্রায় 1,000 crore প্লাস এটা গ্যাস বিল গভর্নমেন্টকে দিচ্ছি। এছাড়া গভর্নমেন্ট এক্সচেকারে আমরা প্রায় 3,000 কোটি টাকার উপরে গভর্নমেন্টকে ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স বিভিন্ন ফর্মে দিচ্ছি। এখন এই সিচুয়েশনে আমাদের যে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্যে আমাদের প্রোডাকশনটা ইন্টারাপশন হচ্ছে ডিউ টু ইরেগুলার পাওয়ার অ্যান্ড গ্যাস সাপ্লাই। আমরা কিন্তু দেখেন গ্যাসের প্রাইস ঠিকই দিচ্ছি এবং গভর্নমেন্ট বিভিন্ন ধাপে গ্যাসের প্রাইস বাড়াচ্ছে, তারপরে আমরা গ্যাসের পেমেন্ট করতেছি রেগুলার বেসিসে। অ্যাজ এগেইনস্ট আমরা গ্যাসের যে ন্যূনতম প্রেশার, আমাদের টাইলস প্রোডাকশনের ক্ষেত্রে মিনিমাম 12 থেকে 15 PSI প্রেশার লাগে। অ্যাজ এগেইনস্ট উই আর গেটিং অন অ্যান এভারেজ 3 to 4। অনেকগুলো ইন্ডাস্ট্রিতে মাঝে মাঝে পাওয়া যায় না, এটা আমি জাস্ট এভারেজ বললাম। সো বাট আমাদেরকে কিন্তু গ্যাস প্রেশার না পেলেও আমাদেরকে বিল পেমেন্ট করতে হচ্ছে। এছাড়া আমরা আরেকটা বড় চ্যালেঞ্জ যেটা ফেস করছি, সেটা হলো সাপ্লিমেন্টারি ডিউটি। একসময় টাইলস বা এই সিরামিক্স পণ্যটা লাক্সারি আইটেমের মধ্যে পড়তো, তখন সাপ্লিমেন্টারি ডিউটিটা অ্যাপ্লিকেবল ছিল। বাট নাও এডেজ এটা স্বাস্থ্যসম্মত এনভায়রনমেন্টের জন্য টাইলস কিন্তু কোনো লাক্সারি আইটেমের মধ্যে না। সো ইন দ্যাট কেস সাপ্লিমেন্টারি ডিউটিটা অ্যাপ্লিকেবল হওয়া উচিত না। বাট স্টিল অ্যাট দ্য সেলস লেভেল উই আর পেইং 15% VAT অ্যান্ড অ্যানাদার 15% সাপ্লিমেন্টারি ডিউটি, যেটার ইফেক্টিভ সেলস লেভেলে 32.25% চলে আসে। এছাড়া আরেকটা যে বড় চ্যালেঞ্জ আমরা ফেস করছি, সেটা হলো আপনি জানেন যে আমাদের এই সিরামিক্স ইন্ডাস্ট্রিতে 100% র মেটেরিয়াল চায়না, মালয়েশিয়া, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হয় এবং ওভার দ্য পিরিয়ড অফ লাস্ট 2 years ডলার অন অ্যান এভারেজ 40 থেকে 45% বেড়ে গিয়েছে এই পিরিয়ডগুলোতে। যে প্রাইসটা আমরা সেলস প্রাইসের সাথে লোকাল মার্কেটে এটা অ্যাডজাস্ট করতে পারিনি। অন টপ অফ দ্যাট, যেহেতু আমাদের র মেটেরিয়াল 100% আপনি আসলে যেমনটি বলছিলেন, আমরা জানি যে মধ্যযুগে অভিজাত বাড়ির অন্দরমহলে সাজসজ্জার কাজে যে পণ্যগুলো ব্যবহার করা হতো, সিরামিকের বেশ কিছু পণ্য, কিন্তু এখন সেটি সব মহলে পৌঁছে গেছে এবং নানামুখী সমস্যার কথা বলছিলেন, যেটা শুরুতেই বলছিলাম। আমি একটু জনাব মোয়াজ্জেম আপনার কাছে একটু যেতে চাই। আপনি তো শুনলেন সমস্যাগুলোর কথা, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই অভিযোগ, একই অভিযোগ কিন্তু শুধুমাত্র যে সিরামিক শিল্পে তা কিন্তু নয়, আরও বড় বড় যে শিল্পগুলো রয়েছে রপ্তানিমুখী শিল্প, সব ক্ষেত্র থেকেই কিন্তু আমরা এই অভিযোগটি পেয়ে থাকি। এর সমাধান কোথায়?
এগুলো আসলে কিন্তু অভিযোগ নয়, এগুলো বাস্তব। এবং এখনই আপনি সিরামিক শিল্পের উদ্যোক্তার কাছ থেকে শুনলেন। তো এখন এই জায়গাটাইতেই যদি আপনি গ্লাসের কাউকে ডাকতেন, একই অভিযোগ উনি করতেন। এখানে যদি টেক্সটাইলের একজন উদ্যোক্তাকে ডাকতেন, উনিও সেই একই অভিযোগই করতেন। সুতরাং এই যে গ্যাস ভিত্তিক যে সমস্ত শিল্পগুলো, সেগুলো তো গ্যাসের সংকটে ভুগছে, এবং সেটা দীর্ঘদিন থেকে এই সমস্যাটি কিন্তু তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন এটার সমাধান কোথায়? সমাধান আসলে তড়িৎ সমাধান হয়তো কম, কিন্তু যেভাবে সমাধানের চেষ্টাটি করা হচ্ছে সেটাও সম্ভবত খুব ত্রুটিপূর্ণ বলবো কোনো কোনো ক্ষেত্রে, এবং কোনো কোনো ক্ষেত্রে আসলে যথেষ্ট উৎসাহ বা উদ্যোগের সাথে হচ্ছে বলে মনে হয় না। আমাদের একটা বড় বলার বিষয় ছিল যে অভ্যন্তরীণ গ্যাস ভিত্তিক শিল্পগুলো যাতে যথেষ্ট মাত্রায় গ্যাস সরবরাহ পায়, সেটার জন্য অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনের কাজগুলোতে গুরুত্ব দেওয়া, এবং সেটা অনশোর এবং অফশোর যে গ্যাস ক্ষেত্রগুলো ছিল সেই জায়গাটিতে গুরুত্ব দেওয়া। বর্তমান অন্তর্বর্তী সরকার আসবার পরেও ঘোষিত হয়েছে যে তারা আগামী 1 বছর সময়কালের ভিতর প্রায় নতুন 25টি গ্যাস কূপ খনন করবেন বলে উদ্যোগ এর কথা ঘোষণা করেছেন। কিন্তু আমি জানি না, এখন পর্যন্ত মনে হয় 6টা বা 7টি গ্যাস কূপ খননের উদ্যোগের কথা ঠিক মতো শুনেছি, বাকিগুলো এখনো আমরা ঠিক প্রপারলি জানি না। আবার অনশোরের বিষয়ে তো অনেক দীর্ঘসূত্রিতার বিষয় রয়েছে, কিন্তু সরি, অফশোরের ব্যাপারে অন্তত অনশোরগুলোর ক্ষেত্রে আমরা চাইবো যে দ্রুততর সময়ে গ্যাসের যে সমস্ত সম্ভাব্য বা নিশ্চিত যে সমস্ত সূত্রগুলো আছে সেই জায়গাগুলো থেকে গ্যাস এক্সপ্লোরেশন গুলো করে এগুলো ন্যাশনাল গ্রিডে নিয়ে দেওয়া, এবং পার্টিকুলারলি এই গ্যাস সরবরাহের ক্ষেত্রে শিল্পগুলোকে প্রাধিকার দেওয়া। সব খাতে সমানভাবে দেওয়া যাবে না, কারণ গ্যাসের একটা সংকট থাকবে, সেই প্রাধিকার দেওয়া। এটিকে সরকার চাচ্ছেন এলএনজির মাধ্যমে সমাধানের চেষ্টা করা, এবং সেটি করতে গিয়ে বলা হচ্ছে যে এলএনজি আমদানির ব্যয়কে মাথায় রেখে তারা নতুন করে গ্যাসের মূল্য নির্ধারণের কথা ভাবছেন, যেটি মোটেও আসলে যৌক্তিক না, এই অর্থে যে ব্যবসায়ীরা দেবেন টাকা কিন্তু সরকারের লাগবে ডলার, সুতরাং টাকা দিয়ে আপনি ডলার আনতে পারবেন না। সুতরাং এলএনজির প্রাইসের সমকক্ষ মূল্য নির্ধারণ করে কিন্তু গ্যাস সরবরাহ নিশ্চিত করা ডিফিকাল্ট, যেহেতু সরকারের ডলারের সংকট রয়েছে। সুতরাং একটাই বড় জায়গা আছে, দ্রুততর সময় গ্রিডে যত বেশি গ্যাস সাপ্লাই বাড়ানো যায়, এবং সেটার জন্য অভ্যন্তরীণ যে অনশোর গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে, পুরনো গ্যাস কূপ যেগুলো রয়েছে, যেগুলোতে আগে অনেক কারণে বন্ধ হয়েছে, এইগুলোতে গ্যাস সরবরাহ বৃদ্ধির উদ্যোগটি নেওয়া, এটা একটা বড় জায়গা অন্তত গ্যাসের ক্ষেত্রে। এর বাইরে ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই ভ্যাট বা অন্যান্য গুলোর ক্ষেত্রে সামঞ্জস্যের কথা বলে থাকেন। একটা জিনিস আমরা যেটা মনে করি যে সরকারের উচিত আসলে সাপ্লাই চেইন ভিত্তিক এই কর বা শুল্ক আরোপের কাঠামোটি চিন্তা করা। কখনো কখনো আমদানিকে ঠেকাতে গিয়ে একটা করা হয়, আবার কখনো কখনো অভ্যন্তরীণ বাজারে আরেকটা করা হয়। এতে কখনো দেখা যায় যে অভ্যন্তরীণ শিল্প সংরক্ষিত হয়, আবার কখনো কখনো দেখা যায় আমদানি শিল্প আবার উৎসাহিত হয়। সুতরাং এই যে শুল্ক কাঠামোগুলো এগুলো এবং কর কাঠামোগুলো, এগুলো হওয়া উচিত আসলে ফুল সাপ্লাই চেইনকে বিবেচনা করে। আমাদের যে সমস্ত জায়গায় অভ্যন্তরীণ বাজারে সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিরামিকের ক্ষেত্রে তো অভ্যন্তরীণ বাজারই তার মেইন সম্ভাবনা এবং মেইন ডিমান্ড তারাই মূলত করে থাকেন। সুতরাং সেই জায়গাটিকে মাথায় রেখে শুল্ক কাঠামো বিবেচনা করার প্রয়োজন রয়েছে। অবশ্যই সরকারের জন্য রাজস্ব দরকার আছে, এবং সেটি তারা ভ্যাট দিয়ে দিচ্ছেন, যেটি আমরা এক্ষুনি শুনলাম। কিন্তু এর বাইরে যে এসডি বা সাপ্লিমেন্টারি ডিউটি যেটি আরোপ করা হয়েছে, সেই জায়গাগুলোর যৌক্তিকতার বিষয়টিও কিন্তু এখানে বিবেচনা করবার আমরা এই প্রসঙ্গটি নিয়ে আসবো, এবং একই সাথে যে বিষয়টি আপনি বলছিলেন যে কর কাঠামো নির্ধারণ সাপ্লাই চেইনের ভিত্তিতে করা উচিত, আমরা এই বিষয়ে মামুনুর রশিদ আপনার মন্তব্য জানতে চাবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিভিশন নিউজের নিয়মিত আয়োজন টালিখাতে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিভিশন নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায়। আজ আমাদের আলোচনার বিষয় সংকটে জর্জরিত বিকল্প রপ্তানি খাত। আলোচনা করতে যে দুজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন এ পর্যায়ে একটু আমি জনাব মামুনুর রশিদ আপনার কাছে আবার একটু ফিরে যেতে চাই। যে বিষয়টি নিয়ে আসলে গোলাম মজ্জম কথা বলছিলেন যে শুল্ক বা কর কাঠামো বিবেচনা করতে হবে সাপ্লাই এবং চেইন ভিত্তিক, এই বিষয়টি নিয়ে আপনি একটু বলবেন যে আসলে আপনারা কি বলছেন, কি হওয়া উচিত? জি, মজ্জেম ভাই ঠিকই পয়েন্ট আউট করেছেন। তো অ্যাজ এ ফাইন্যান্স প্রফেশনাল আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো দেখেন সিরামিক শিল্পের মেইন র মেটেরিয়াল একটা ক্লে, যে ক্লেতে প্রায় 35% ময়েশ্চার থাকে। তো আমরা যখন ইম্পোর্ট করি ক্লেটা, সেখানে 35% ময়েশ্চার সহ আমরা ওইটার উপরে কাস্টম ডিউটি, ট্যাক্স, ভ্যাট, এআইটি যা কিছু আছে দেই, ইট ইজ অল অ্যারাউন্ড
সব মিলে 26 থেকে 28%। তো এই যে আমি ময়েশ্চার 35%, যেটার কোনো র মেটেরিয়াল ফিজিক্যালি আমি পাচ্ছি না, ওইটার উপরে পর্যন্ত আমি ট্যাক্স ভ্যাট দিয়ে আসতেছি। তো মোয়াজ্জেম ভাই যেটা বলেছেন যে এই ট্যাক্স ভ্যাট স্ট্রাকচারটা হওয়া উচিত সাপ্লাই চেইন বেসিসে। আমরা এনবিআর কে প্রতি বছর এটা ওনাদের নোটিশে আনার চেষ্টা করি যে এই ময়েশ্চারটাকে অ্যাডজাস্ট করে যদি আমাদের ট্যাক্স ভ্যাট আরোপ করা হয়, তাহলে এই সেক্টরে এটা একটা ব্রিদিং স্পেস পেতে পারে। আর দ্বিতীয়ত হলো, দেখেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি আমি অ্যাট্রাক্ট করতে চাই, দেয়ার শুড বি সাম সর্ট অফ ট্যাক্স ইনসেন্টিভ ইন দিস সেক্টর, যেটা এখন নেই। একসময় ট্যাক্স হলিডে ছিল নতুন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যার জন্য অনেকগুলো ইনভেস্টমেন্ট এই সেক্টর হয়েছে, এবং এই সেক্টর আপনি প্রায় বিলিয়ন ডলারের ইকুইভ্যালেন্ট ইম্পোর্ট সাবস্টিটিউট হিসেবে কাজ করে। আজকে আমি যেটা বললাম, লোকাল মার্কেট প্রায় 85% মার্কেট শেয়ার ধরে রেখেছে এই সেক্টরে। যদি না ধরে রাখতো, যদি আমরা চায়না থেকে বা ইন্ডিয়া থেকে যদি ইম্পোর্ট করতাম টাইলস, তাহলে প্রতি বছর মোর দ্যান বিলিয়ন ডলার এই দেশ কিন্তু থেকে চলে যেত। জনাব মামুনুর রশিদ, এখানে আমি একটি বিষয় সম্পর্কে একটু যদি জানতে চাই, যে অভিযোগ রয়েছে, এটাকে আমরা আসলে অভিযোগই বলবো, যে দেশে তৈরি যে সিরামিক পণ্যগুলো রয়েছে বিগত অনেক বছর ধরেই সেগুলোর কোনো বৈচিত্র্য আনা হচ্ছে না। বিদেশি যে পণ্যগুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষের চাহিদা বাড়ছে, অর্থাৎ দেশীয় চাহিদা বাড়ছে, মানুষ এগুলো কিনে নিচ্ছে। বৈশ্বিক বাজারে সাস্টেনেবল সিরামিকের যে চাহিদা বাড়ছে, এর সুবিধা বাংলাদেশ কিভাবে নিতে পারে, বা বৈচিত্র্য আনানোর জন্য আপনারা কেন কিছু করছেন না? না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমাদের দেশের টাইলস আপনি যদি দেখেন, ডিজাইন, যে কোনো কোম্পানির টাইলস, আমাদের প্রায় 80টা কোম্পানি বাংলাদেশে, যে কোনো কোম্পানির টাইলস বলেন, টেবিল ওয়্যার বলেন, আমি মনে করি এটা বাংলাদেশি কৃষ্টি কালচার, এটার সাথে মিল রেখে করা, এবং অনেক 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 উন্নত মানের। কিন্তু আমাদের অনেকের মন মানসিকতা যে বিদেশি প্রোডাক্ট হলেই ভালো। ইন দ্যাট কেস একটা দুর্বলতা বিদেশি প্রোডাক্টের প্রতি যাদের আছে, তারা এই কথা বলতে পারে। বাট আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমাদের প্রোডাক্ট ইউরোপিয়ান মার্কেটে কম্পিট করার মতো, ইন টার্মস অফ কোয়ালিটি, ইন টার্মস অফ ডিজাইন অ্যান্ড আদার্স। বাট আমরা শুধু পারছি না প্রাইস কম্পিটিটিভনেস এর জায়গা থেকে, বিকজ চায়না, দে আর গেটিং দেয়ার র মেটেরিয়াল অলমোস্ট ফ্রি অফ কস্ট। বাট আমাদের এটা ময়েশ্চার সহ যখন আমি ট্যাক্স দেই, আমার এখানে প্রায় 40% এডিশনাল কস্ট চলে যাচ্ছে অন র মেটেরিয়াল, যেটা চায়নাতে অলমোস্ট ফ্রি, 5 to 7% দে ক্যান ম্যানেজ। তো এখানে আমি প্রাইস কম্পিটিটিভনেস আমি পিছনে বলে আমি ইউরোপিয়ান মার্কেটে এন্টার করতে পারতেছি না, যেখানে চায়না যাচ্ছে। বাট আদারওয়াইজ আমাদের আমরা প্রোডাক্ট আসবো আবারও আপনাদের কাছে, কি ধরনের নীতি সহায়তা আপনারা চাচ্ছেন সরকারের কাছ থেকে, সেই বিষয়টি আপনার কাছে একটু ছোট করে আমি জানবো। কিন্তু তার আগে গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে শুনছিলেন তো নানামুখী কথাই আসলে শোনা যাচ্ছে, কিন্তু নীতি সহায়তার ক্ষেত্রে যদি বলি কোনো পরিবর্তন আনা প্রয়োজন কিনা, এবং ডিরেক্ট ইনভেস্টমেন্টের যে কথাটি উনি বলছিলেন, এটা কি আদৌ অচিরেই সম্ভব কিনা বাংলাদেশে? প্রথমত হলো, আমি একটু জেনে খুব সারপ্রাইজড হচ্ছি যে একদিকে মানে বিগত সরকার এবং এই সরকারও রপ্তানির ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে বিকল্প শিল্পকে উৎসাহিত করতে চাচ্ছেন, কিন্তু সেই হিসেবে ট্যাক্স হলিডে না থাকাটা আমার কাছে সারপ্রাইজিং মনে হচ্ছে। আমার তো মনে হয় যে নতুন যে কোনো শিল্প উদ্যোক্তা যদি সিরামিক শিল্প হয় অথবা অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে আমাদের কম্পিটিটিভনেস বাড়ছে যে খাতগুলো, তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ট্যাক্স ইনসেন্টিভ, মানে ট্যাক্স হলিডের এই একটা ইনসেন্টিভ স্ট্রাকচার, এটা বহাল থাকা দরকার। এবং সেটা অবশ্যই সীমিত সময়ের জন্য, একটা টার্গেটেড সময়ের জন্য, 5 থেকে 10 বছরের জন্য হতে পারে। কিন্তু এটা না থাকাটা মোটেই যৌক্তিক না। একদিকে ম্যাচিউরড সেক্টরকে আমরা এখনো বিভিন্ন রকমের ইনসেন্টিভ দিচ্ছি। আমি তো মনে করি যে তৈরি পোশাক খাতের অনেক ইনসেন্টিভই প্রয়োজন নেই। যে সমস্ত ইনসেন্টিভ গুলো আসলে উদীয়মান খাতগুলোকে দেয়া যেতে পারে, ওই একই রাজস্ব বা ব্যয়কে মাথায় রেখে, টাকা ব্যয়কে মাথায় রেখে নতুন খাতগুলোকে বৃদ্ধির জন্য, সহায়তার জন্য এ ধরনের ইনসেন্টিভ স্ট্রাকচার দরকার আছে, যেটা আমার কাছে মনে হয়। এবং দ্বিতীয় যে জিনিসটি উনি বললেন যে আমদানিকৃত পণ্যের বিপরীতে আমাদের পণ্যের যে কাঠামো, এবং সেটির ক্ষেত্রে আমিও মনে করি যে অভ্যন্তরীণ বাজারের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের পণ্যই ভালো করছে। এখন পর্যন্ত আমদানির ক্ষেত্রে দেখেছি যে স্যানিটারি ওয়্যারের ক্ষেত্রে মূলত আমদানিটি বেশি হচ্ছে। টাইলস বা টেবিল ওয়্যার এখনো তুলনামূলকভাবে আমাদের ভালো। আবার রপ্তানির বিবেচনা টেবিল ওয়্যারটি বেশি গেছে, টাইলস বা স্যানিটারি ওয়্যারে এখন আমরা যেতে পারি না। সুতরাং ওই জায়গাগুলোর ব্যাপারে আমাদের মাথায় রাখা দরকার আছে। আমি একটু যেতে চাই মামুনুর রশিদ, আপনার কাছে একটু যাব আমি, যে কি ধরনের নীতি সহায়তা আসলে প্রয়োজন, একটু ছোট করে বলবেন। আমরা যেটা চাই, এক্সপোর্টকে কম্পিটিটিভনেস করার জন্য, চায়নার সাথে কম্পিট করার জন্য, সেক্ষেত্রে কিছু ট্যাক্স ইনসেন্টিভ দিতে হবে।
সাবসিডি দিতে হবে, এবং ক্যাশ ইনসেনটিভ যেটা এক্সপোর্টের ক্ষেত্রে যদিও আছে, এটা খুবই মিনিমাম লেভেলে, বাট এটাকে আরো ওয়াইডার করা উচিত। আর আরেকটা হলো যে এই সেক্টরে সবচেয়ে বড় বার্ডেন আরেকটা হলো ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। আমাদের হিউজ ওয়ার্কিং ক্যাপিটাল লাগে। বর্তমান বাজারে 14 থেকে 15% ইন্টারেস্ট দিয়ে কোনো ব্যবসায় অ্যাকচুয়ালি ফিজিবল না, যেহেতু এটা অনেকটা 100% ইম্পোর্ট বেসড র মেটেরিয়াল আমরা ইউজ করি। আমাদের লোকাল কোনো র মেটেরিয়াল এই টাইলস ইন্ডাস্ট্রিতে বা সিরামিক্স ইন্ডাস্ট্রিতে ইউজ হয় না। সো সেক্ষেত্রে আমি মনে করি যে এফডিএ কে অ্যাট্রাক্ট করার জন্য কিছু ট্যাক্স হলিডে ইনসেনটিভ, এক্সপোর্টকে আরো প্রমোট করার জন্য ক্যাশ ইনসেনটিভ, এবং ইন্টারেস্ট যদি একটু কমায় দেওয়া যায় এই সেক্টরটাতে। এবং সবচেয়ে বড় কথা হলো যেটা নিয়ে আজকের আলোচনা, আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই যদি দেওয়া হয়, তাহলে ওখানে আমাদের যে জি সিস্টেম লস হচ্ছে, জি আমরা মিসইউজ বুঝতে হচ্ছে, পেরেছি। জনাব মামুনুর এগুলো রশিদ এবং গোলাম মজম, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।